আবারও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ভাঙচুর, আগুন, গণ অধিকারকে দায়ী করে ব্যবস্থা চান শামীম পাটোয়ারি। জাপান নিষিদ্ধ চায় বিএনপি সহ 40 দল সংগঠনের সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ ভোট চায় এনসিপি, আলোচনায় বসতে রাজি জামায়াত। ইস্যু তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। তৌহিদি জনতার ব্যানারে বাজারে হামলা, আগুন, রাজবাড়িতে অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। পুলিশের গাড়ি ভাঙচুর, রাজশাহীতে খানকা শরীফ হামলা। রাজধানীর হানি ফ্লাইওভারে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল 2 জনের। গাজীপুরে বাস চাপায় নিহত পুলিশ কর্মকর্তা, আহত স্ত্রী চালক আটক। এবং একই পদে বাংলাদেশের বেতন 1 লাখ আর ভারতীয় কর্মকর্তার 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বৈষম্য সহ নানা অসঙ্গতি পেয়েছে দুদক, চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখছে তদন্ত। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। এক সপ্তাহের ব্যবধানে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে নিষিদ্ধ করার দাবি জানান জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। উঠছে নথিপত্র, উঠছে ধোয়া। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে মিছিল নিয়ে হঠাৎ হামলা চালায় একদল লোক, ধরিয়ে দেয় আগুন। তখন কার্যালয়ের ভেতরে দলীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে বৈঠক করছিলেন নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের লোকজন হামলায় জড়িত। দোতলা পর্যন্ত আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, নামাজ মুসল্লি বসা অবস্থা তারা ভিতরে ঢুকে পুরাই দিয়েছে। আমাদের যে লাইব্রেরিটা ছিল, লাইব্রেরিটা পড়ছে, উপরে দোতলায় মশাল দিয়ে আগুন দিয়েছে। দোতলায় 22 দলের একটি সমাবেশ ছিল, ওখান থেকে একটা মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে তারা আসে। সেখানে নাগরিক অধিকার থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, তারপরে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। সেখান থেকে মিটিংয়ের পরেই একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয়। আমরা ধরেই নিতে পারি সে তাদেরই একটা ক্ষুদ্র অংশ। কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। হামলার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগের সংহতি সমাবেশ করেছে 40টি দল ও সংগঠন। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, নুরুল হক নূরের ওপর হামলা, জুলাই অক্ষ ও গণতন্ত্রের ওপর আক্রমণ। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ। তারপরে আক্রমণ করা হয়েছিল। শুক্রবার দুপুরে গণ অধিকার পরিষদের আয়োজনে এই সমাবেশে অংশ নেয় বিএনপি, জামায়াত সহ 40টি দল ও সংগঠন। 3 দফা দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বক্তারা। জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ফ্যাসিবাদের আত্মা এই দেশে রয়েছে। আমরা যদি একসাথ হয়ে রাস্তায় না নামতে পারি, একসাথ হয়ে না থাকতে পারি, কারোর রক্ষা হবে না। সমাবেশে অংশ নিয়ে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন বিএনপি, জামায়াত, এনসিপি ও গণ অধিকারের নেতারা। কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা।
এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নৌলাখদের উপর হামলা হয় নাই। এই হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিপি নুরুল হক নূরের দল, গণ অধিকার পরিষদ এবং এনসিপি এর পরিবর্তন এনেছে, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সমাবেশ শেষে নূরের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার সহ 3 দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ইতিবাচক, তবে নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে হতে হবে গণপরিষদ ভোট। জামায়াত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান মোয়াল্লির রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধান হচ্ছে যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটি আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে বিএনপি।
ভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য আগামী নির্বাচনের আগে নতুন করে সংশয় তৈরি হচ্ছে, এমন তর্ক বিতর্কে সংকট বাড়ছে রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। এদিন পল্টনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, কারণ সরকারের ভিতরে সরকার আছে। প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএল বলে আরেকটা। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার। এদিন সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, বিএনপি সে পন্থায় রাজনীতি করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থায় যে সর্বোত্তম পন্থা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে। এদিকে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় নূরের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন নেতারা। এদিকে বাইপাস সার্জারির পর আবারও রাজধানীর মাঠে ফিরলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় যেতে পারলে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে মাঠে জামায়াত ইসলামী। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন নেতারা। পিআর পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তবু আমরা পিছপা হব না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং 14 দল সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধ করার দাবি। এদিকে বাইপাস সার্জারির শেষে প্রথমবার জনসমক্ষে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। বক্তব্যে তিনি ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি। আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। ভাই বন্ধু, মা বোন, মেয়ে, সত্যিই যদি ভয়মুক্ত শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের বড় বড় নেতারা ভালো ভালো কথা বললেও কেউ বালু উত্তোলনে, কেউ ড্রেজার মেশিন দিয়ে রাতের আঁধারে পাথর তুলতে, আবার কেউ চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে ব্যস্ত বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি
অডিটোরিয়ামে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজবাড়ীর গোয়ালন্দে মাজার শরীফে তৌহিদ জনতা ব্যানারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অন্যদিকে রাজশাহীতে আজিজ ভান্ডারীর খানকা শরীফে তৌহিদি জনতার ব্যানারে খানকা শরীফ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। রণক্ষেত্র রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় নুরুল হক নামে এক ব্যক্তির, যিনি স্থানীয়ভাবে নুরাল পাগলা হিসেবে পরিচিত ছিলেন। তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরির অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। উত্তেজনার এক পর্যায়ে নুরালের ভক্তদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। ভাঙচুরের পর আগুন দেয়া হয় মাজারে। এতে আহত হন উভয় পক্ষের শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপরও। ভাঙচুর করা হয় গাড়ি। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। গুরুতর আহতদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী সদর ও ফরিদপুর মেডিকেলে। আমাদের দাবি একটাই ছিল, লাশটা নিয়ে যাও। লাশ দেওয়ার দেরি কারণে এই অরাজকতা হয়েছে। এদিকে রাজশাহীর পবাই আজিজ ভান্ডারীর খানকা শরীফে তৌহিদি জনতার ব্যানারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই হামলা হয়েছে বলে অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফে হামলা করেছে। ইনফরমেশন পাওয়ার পর গেছি, যাওয়ার আগে যেটা ঘটা সেটা ঘটে গেছে। অভিযোগ পাইলে অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেব। এখন পরিস্থিতি ওখানে শান্ত আছে। গত 23 আগস্ট রাজধানীতে একটি অনুষ্ঠানে গত 1 বছরে সারা দেশে প্রায় শতাধিক মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ডাকসু নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। শেষ সময় এসে ভোটারের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। ছুটির দিনে মসজিদে মসজিদে ভিন্ন ধর্মের প্রচারণা চালান তারা। ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। এদিকে ভোটের 3 দিন আগে আবু বাকের মজুমদারকে সমর্থন করে সরে দাঁড়ালেন মাহিন সরকার। জুমার নামাজ শেষ হতেই হলগুলোর মাঠে মাঠে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ লিফলেট হাতে ভোটারদের সঙ্গে করেন কুশল বিনিময়, তুলে ধরেন নিজেদের ইশতেহার। শুক্রবার দুপুরে হাজী মোহাম্মদ মহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদল সমন্বিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটে জিতলে নতুন আবাসিক হল তৈরি সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ তোলেন অপপ্রচারের। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। পাশেই মাস্টার দা সূর্য সেন হলে নামাজ শেষে প্রচারণা চালান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন নিজের ইশতেহার। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন সাদিক কায়েম। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রচারণা চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এক থাকলে অপশক্তি সুযোগ পাবে না। একই সঙ্গে সাইবার বুলিং এরও অভিযোগ করেন তিনি। মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। এর আগে প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আবু বাকের মজুমদারের বিজয়, মাহিন সরকারের বিজয়,
বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। এদিকে বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জালালউদ্দিন মোহাম্মদ খালিদ দাবি করেন, নানা দিক থেকে চাপের কারণে মাহিন সরকার প্যানেল ছাড়তে বাধ্য হন। তাদের প্যানেল ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তার এলাকায় হচ্ছে তাকে প্রচুর প্রেসার দেওয়া হচ্ছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে, যার কারণে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কালক্ষেপণ না করে অন্যদের ভোটদানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে। তফসিল অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত পর্যন্ত প্রচারণার মাঠে থাকতে পারবেন প্রার্থীরা। এবারে ডাকসু নির্বাচনে ভোট দেবেন 39,775 জন ভোটার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং নিজেদের পরিকল্পনা প্রতিশ্রুতি তুলে ধরেছেন জিএস প্রার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিতর্ক অনুষ্ঠানে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আবাসন সমস্যার সমাধানে কাজ করতে চান তিনি। দ্বিমতকে আলিঙ্গন করে চলার কথা জানিয়ে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ বলেন, নারীদের পোশাকের মতো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই কারো। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার। নারীদের হলে অনাবাসিক ছাত্রীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ইসলামী আন্দোলনের প্রার্থী খায়রুল আহসান বাশার। এই বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড 3 জোনে বিভক্ত করব যানবাহন এবং বহিরাগত নিয়ন্ত্রণের জন্য। সেখানে গ্রিন জোনে আমরা ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি বিভিন্ন ধরনের জনবহুল জায়গাকে গ্রিন জোনের ভিতরে রাখবো এবং ইয়েলো জোনে আমরা অডিটোরিয়ামের মতন জায়গাগুলোকে রাখবো, যেখানে বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এবং যারা সম্পৃক্ত থাকবে সে সকল ব্যক্তিবর্গ তাদের পরিচয় প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবেন, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশে কর্মকর্তার বেতন যেখানে 1 লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই অভিযানে নেমে বেতন বৈষম্য, ভারতীয় আধিপত্য সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। নির্মাণকালের চুক্তিতে অসংগতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশের কয়লাভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। ট্যাক্স কেটে ওরা 1 লাখ টাকা পাচ্ছে। সমপর্যায়ের একজন ইন্ডিয়ান এমপ্লয়ি তারা কিন্তু মিনিমাম 25 লাখ টাকা পাচ্ছে। সো এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি ইউএসডি ডলার 4500 ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে 20 জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। এর ভিত্তিতেই অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে।
তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বেতনের তারতম্য থাকলেও তা অস্বাভাবিক নয়, আর সবকিছুই হচ্ছে নির্মাণকালের যৌথ চুক্তির ভিত্তিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি অফিসের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই গণতন্ত্রের প্রধান শর্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। পাবলিক অফিসের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হলো গণতন্ত্রের প্রধানতম শর্ত। রাষ্ট্রের ক্লাসিফাইড ইনফরমেশন, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ইনফরমেশন ছাড়া বাকি সকল তথ্য জনগণের জন্য অবারিত থাকা দরকার। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। এই দেশ আমাদের সবার, প্রতিটি প্রান্তের খবরই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া থেকে টেকনাফ, শহরের গলি থেকে সীমান্তের পাহাড়, যেখানেই খবর সেখানেই আমরা। দেখছেন ভোরের সময়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর হারে ফ্লাইওভারে বাসের ধাক্কায় ছিটকে যায় সিএনজি অটোরিকশা। চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। অন্যদিকে গাজীপুরে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তার স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আবারও সড়ক দুর্ঘটনায় ঝরল 3টি প্রাণ। ঢাকা ও গাজীপুরে আলাদা 2টি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। শুক্রবার রাত 8টার দিকে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যায়। খবর পেয়ে সাইফুল তার 8 বছর বয়সী ছেলে লামিন এবং মিস্ত্রি ইমরানকে নিয়ে রফিকের সিএনজি মেরামত করতে যান। হঠাৎ দ্রুতগামী আল আরাফা পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ছিটকে যায় সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল ও ইমরান। আহত চালককে হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাকি 2 জনের মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। গাড়িটা নষ্ট হওয়ার জন্য এই গাড়ি আমার ভাইস্তা সহ ওই গাড়িটা ঠিক করার জন্য যায়। তার ছেলে নিয়ে মিস্ত্রি সহ ওই ড্রাইভার সহ চলে যায় আমার ভাইস্তে। যাওয়ার পরে গাড়িটা যেটা নষ্ট রাস্তার মাঝে ফ্লাইওভারের মাঝে, তো গাড়িটা ঠিক করা যায়। পিছে থেকে অন্য একটা গাড়ি বাজে, দুটোটা গাড়ি মারিয়ে দিছে, দিয়া 2 জন মারা গেছে। আর ওই যে বাচ্চা আছে তারও তো অসুস্থ এখন বর্তমানে। দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দ হলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানায় পুলিশ। সিএনজি 2টা জব্দ করে এবং যে বাস, সে বাসটাকে আটক করি। ঘটনাস্থলে বাসের ড্রাইভার, হেল্পার কিংবা সুপারভাইজার কাউকে আমরা পাইনি। তাদের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলতেছে। যেহেতু আমরা সচক্ষে দেখি নাই, সিসি ফুটেজ যদি সংগ্রহ করতে পারি, সিসি ফুটেজ দেখে আমরা আসলে প্রকৃত ঘটনা কি সেটা জানতে পারবো। এদিকে শুক্রবার রাত 9টার দিকে গাজীপুরের পুলিশ লাইন্সের সামনে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী। পুলিশ জানায় প্রাইভেট কারে সিলেট থেকে রাজশাহী ফিরছিলেন মুস্তাফিজ। পথে গাজীপুরে যাত্রাবিরতি দিলে স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় পথের সাথী পরিবহনে একটি বাস সজোরে ধাক্কা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান পুলিশ কর্মকর্তা মুস্তাফিজ। তার স্ত্রী লতিফা হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দের পাশাপাশি চালককেও আটক করে পুলিশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে ট্রলারের মালিক পক্ষের মারধরে জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে দেরি করায় হেলাল সহ 3 জনকে মারধর করে সাগরে পাঠায় ট্রলার মালিক মন্টু ফরাজের লোকজন। সেখানেই অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হেলাল মারা যান।
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সদরের কালীরচরে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় হামলাকারীর গুলিতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের অনুসারীদের মধ্যে মোল্লাকান্দি এলাকায় সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ করা হয়। পুলিশ জানায়, গত বুধবার জেলা শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে ফেরার পথে একটি অটোরিকশায় ধাক্কা লাগায় দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন ৮ জন। যা জানে মারার চেষ্টা করতেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। অপরাধীরা যারা জড়িত আছে তাদেরকে শাস্তি চাই। আমার টিম মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ওই এলাকায় বর্তমানে টহলরত আছে এবং বিশেষ অভিযান চলছে ওই এলাকায়। আহতদের মধ্যে গুরুতর হওয়ায় ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। ৬ জন আসছে পেশেন্ট, তার মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে, 2 জনকে চিকিৎসা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 4 জনের মাথা ইনজুরি ছিল। এর আগে বিকেলে সদর উপজেলার আধারার কালীরচরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় হামলায় আরও ৩ জন গুলিবিদ্ধ হন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। Thai Aluminium. The better is now the best. ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাস স্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ৩ দিনের মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বিকালে আবার ভাঙা গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার সকালে বিমানবন্দর সড়কে নেমে আসা শত শত মানুষ টায়ারে আগুন জ্বালিয়ে ৪ রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। ২ ঘন্টা পর বিমানবন্দর সড়ক স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। ৪ রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন, উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, পয়সা করতেছে ওরা। নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো। আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে ৫ দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় ১ সেপ্টেম্বর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যান্ত্রিক ত্রুটির কারণে কিশোরগঞ্জে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন ২.৫ ঘন্টা আটকে ছিল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ভৈরব স্টেশনে এসে পৌঁছালে পাওয়ার কারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর আগে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া একই সমস্যায় প্রায় ১.৫ ঘন্টা বিলম্ব হয়েছিল। ভৈরব স্টেশনে স্থানীয় টেকনিশিয়ানরা সমস্যার সমাধান করতে না পারায় আখাউড়া থেকে ইলেকট্রিশিয়ান এনে মেরামতের কাজ চালানো হয়। দীর্ঘ চেষ্টা শেষে রাত ৮টা ৫৫ ট্রেনটি ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রামে লবণাক্ততা ও পানি সংকট নিরসনে প্রায় 5,000 কোটি টাকার বিশাল প্রকল্প নিয়েছে ওয়াসা। দৈনিক 60 কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতার এই প্রকল্প বাস্তবায়ন হবে 3 ধাপে। তবে মেগাসিটিতে সুপেয় পানি নিশ্চিতে সুদূর প্রসারী পরিকল্পনা ও সমন্বিত সমীক্ষা ছাড়া সংকট সমাধান সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। নুরুল জামান আতিকের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী ও হালদা নদী থেকে পানি নিয়ে 4টি শোধনাগারে পরিশোধন করে চট্টগ্রাম ওয়াসা চাহিদার বিপরীতে দৈনিক সর্বোচ্চ 50 কোটি লিটার পানি সরবরাহ করে নগরীর গ্রাহক পর্যায়ে। তবে প্রতিদিন ঘাটতি ছাড়াও শুষ্ক মৌসুমে প্রায় 3 থেকে 4 মাস পানির উৎসস্থলে দেখা দেয় লবণাক্ততা। এতে পানির উৎপাদন কমিয়ে দেয় সংস্থাটি। ফলে নগরীতে পানির তীব্র সংকট দেখা দেয়। অবশেষে এই দুটি সংকট কাটিয়ে উঠতে প্রায় 5,000 কোটি টাকার নতুন একটি প্রকল্পে হাত দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ড্রাই সিজনে আমরা যে স্যালাইনিটির যে প্রবলেমটা ফেস করি সেটা থাকবে না। ডিমান্ড যে বাড়ছে সেটা তো আমাদেরকে ট্রিটমেন্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হবে। আর প্রকল্পটি অর্থায়নে আগ্রহী ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশনের ফান্ড চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক প্রস্তাবও পরিকল্পনা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। 3টি ধাপে বাস্তবায়ন হবে প্রকল্পটি। তাদের ফাইন্ডিংসের উপরে বেসিস করে আমরা ডিবিপি তৈরি করবো আর কি। তো সেখানে আমাদের ইনটেকে আমরা 60 কোটি লিটারের ইনটেক করব, কিন্তু আমরা ফার্স্টে ট্রিটমেন্ট প্ল্যান করব আমরা 20 কোটি লিটারের। গত 1.5 দশকে চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহের জন্য প্রায় ছোট বড় 8টি প্রকল্প বাস্তবায়ন করেছে। তারপরও প্রতিটি নাগরিকের সুপেয় পানির ব্যবস্থা করতে পারেনি সংস্থাটি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের আগে সমন্বিত সমীক্ষা যেমন প্রয়োজন, তেমনি বন্ধ করা প্রয়োজন সিস্টেম লস। এই যে সমীক্ষাগুলো বাইরের দেশ যে করে দিচ্ছে, আমি বলতেছি না যে সেটা মানে ভুল করছে তারা, বাট এগুলো কিন্তু আসলে আমার মনে হয় আরও যথাযথ হচ্ছে কিনা সেগুলো কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু তারা ভেটিং করতে পারে। বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে পানির চাহিদা 60 থেকে 65 কোটি লিটার। ওয়াসার তথ্য অনুযায়ী এই চাহিদা 2032 সালে 70 থেকে 80 কোটি লিটার, 2042 সালে 122 কোটি লিটার এবং 2052 সালে দাঁড়াবে 137 কোটি লিটারে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটের সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একমাত্র আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না, সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত। 1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহে বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ, এইটা ম্যানেজ করতে যে ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের রিজার্ভ শক্তিশালী করতে যখন নানা উদ্যোগ নিতে মরিয়া বাংলাদেশ ব্যাংক, তখন সেই পদক্ষেপকে আরও সহজ করতে চায় রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। তাদের দাবি, ফিটনেস মানদণ্ডে জোর দিয়ে বয়সীমার শর্ত শিথিল করলে যেমন কমবে গাড়ির দাম, তেমনি বেচাকেনা বেড়ে রাজস্ব আদায়ও বাড়বে। পলিসি এক্সচেঞ্জের গবেষণাও বলছে সর্বোচ্চ বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ি আমদানিতে ডলার সাশ্রয় হবে 50% পর্যন্ত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গাড়ি 5 বছর পুরাতন গাড়ি বিক্রি করার পরে অনায়াসে 25-30 বছর চলে। জাপানিজ গাড়ির প্রতি মানুষের আস্থা, তার কারণ হলো ইট ইজ লাইক এ মোবাইল চেক, এবং বিক্রি করতে গেলে অনেক বেশি কিন্তু ডিপ্রিসিয়েশন হয় না।
এমন বাস্তবতাতেই এক সময়ের এই গাড়ি ব্যবসায়ী রাজধানীর শোরুমে ঘুরছেন পরিবারের জন্য একটি জাপানি রিকন্ডিশনড গাড়ি কিনতে। কিন্তু গেল ৩ বছরে ডলারের মূল্য বৃদ্ধিতে গাড়ির দাম বেড়ে গেছে ৩০ থেকে ৩৫%, যা ভাবাচ্ছে তাকে নিরুপায় হয়ে বাড়তি চাপ সামলানোর উপায়ও জানালেন তিনি। গাড়ি 5 বছরের অধিক পুরানো আমদানি করা যায় না, 5 বছর জায়গায় 7 বছর বাড়াই দিয়ে, তাহলে আমদানিকারকেরাও কম টাকা আনতে পারবে, ডিউটিও কম পড়বে, আমাদের মতো লোকেরাও ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। 2024 সালে দেশে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে 10,499টি। ওই বছর হ্যাচব্যাক ও সেডান কারের নিবন্ধন নেমেছে 11 বছরের মধ্যে সর্বনিম্নে। এভাবে যদি চলে আমাদের সার্ভাইভাল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। উত্তরণের উপায় যদি বলেন তাহলে আপনার একটাই উপায় আছে, আমাদের কাস্টমারের কাছে আমাদের অপশনটাকে বাড়াতে হবে। বিকল্প বাড়ানোর উপায় কি? বারভিটার দাবি বাড়াতে হবে রিকন্ডিশনড গাড়ি আমদানির বয়সসীমা, তবে জোর দিতে হবে পরিবেশ ও ফিটনেস মানদণ্ডে। 5 বছর পুরাতন ধরেন একটা গাড়ি যদি আপনার এখন 40 লাখ যদি হয়, যে গাড়িটা আপনার সেই একই মডেল যখন আমরা 7 বছর পুরানো আপনি আনতে পারবেন, দেখা যাবে যে সেটা 10 থেকে 15 লাখ 12 লাখ টাকা কম হবে। সাশ্রয়ী মূল্যে গাড়ি আসবে, ডলারটা কম যাবেন এবং উনি রাজস্ব কিন্তু বেশি পাবেন। অ্যাসেম্বলিং যারা সিকেডি যেসব গাড়ি থাকবে সেটা বাজার আলাদা, জাপানিজ ডোমেস্টিক ভেহিকেলের মার্কেট আলাদা, কাস্টমার ওপেন মার্কেট, যে যেটা পছন্দ করে তারা নিবে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স সীমা উঠিয়ে দিয়ে আপনার ইমিশন লেভেল এবং এটা পরিবেশ বান্ধব কিনা সেদিকে যদি সরকার যায়, এতে আমাদের জনগণ উপকৃত হবে। বয়সসীমা বাড়ালে কি শুধু কম দামে গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা? গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বলছে, জাপানি রিকন্ডিশনড গাড়ি আমদানির সর্বোচ্চ বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হলে বিভিন্ন সেগমেন্টের গাড়ি আমদানিতে ব্যয় কমবে 50% পর্যন্ত। সব মিলিয়ে আমরা খুব দ্রুত ব্র্যান্ড নিউ গাড়িতে পুরোপুরি মুভ করতে পারবো, এটা বাস্তবসম্মত না। সুতরাং রিকন্ডিশন গাড়ির উপর আমার নির্ভরতাটা থেকে যাবে। পৃথিবী জুড়ে যে ট্রেন্ডটা এখন, তারা গাড়ির কোয়ালিটি, সার্টিফাইড কোয়ালিটি, সেটা দ্বারা নির্ধারণ করছে যে মিনিমাম কোয়ালিটি দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড, তার নিচে হলে আসতে পারবে না, তার উপরে হলে গাড়ি যদি 7 বছর 8-10 বছর পুরানো হয় তাও আসতে পারবে। আমার মনে হয় বাংলাদেশকেও সেটা ভেবে দেখা উচিত। বারভিটা বলছে, পরিবেশ দূষণ আর গাড়ির ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে বয়স সীমার কোনো শর্তই রাখেনি থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ। কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরানো গাড়ি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পুঁজিবাজারে বাড়ছে বিনিয়োগ। শেষ সপ্তাহে দৈনিক লেনদেন দাঁড়ায় 1,398 কোটি টাকার কাছাকাছি, যা 13 মাসের রেকর্ড। তবে লেনদেন বাড়লেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2176টি। দৈনিক লেনদেনে 13 মাসের রেকর্ড ভেঙেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই। ভালো মন্দ মিলিয়ে প্রতি সপ্তাহ পার করলেও শেষ সপ্তাহে ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজার। হিসেব বলছে, গেল সপ্তাহের সর্বোচ্চ 1,397 কোটি 56 লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে। দ্বিতীয় সর্বোচ্চ 1,338 কোটি টাকা লেনদেন হয়েছে শেষ কার্যদিবসে। প্রথম ও তৃতীয় কার্যদিবসে 1200 কোটির ওপরে ছিল দৈনিক লেনদেন, আর বাকি একদিন ছিল 1100 কোটির ঘরে। সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়েছে 9,436 কোটি 88 লাখ টাকা। 3 সূচকই দেখিয়েছে আশার আলো। 96.33 পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে 5,614.28 পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনে দেখা যায় 21 খাতের মধ্যে কমেছে কেবল 5টি খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 2টি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির, 2টি বি ক্যাটাগরির ও 1টি রয়েছে জেড ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির প্রত্যেকটি জেড ক্যাটাগরির। দৈনিক গড় লেনদেন বাড়লেও ভাটা পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়, তাই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা 2176টি বেড়েছে বলে জানিয়েছে শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যে 2 ব্যাংক এক হতে চায় না, তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট।
ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা দুই মাফিয়া সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জার আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত 800 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লাল দিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। স্বাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সেই প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনাল বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। যে জেলায় উৎপাদন হয় সেখানেই সংকট। ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন অন্তত 20,000 গ্রাহক। এজন্য অবৈধ সংযোগ দেয়াকেই দুষছেন তারা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য সংকটের জন্য সিস্টেম লসের অজুহাত কর্তৃপক্ষের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গ্যাসের উৎপাদন হয় যে জনপদে সেখানে সংকট। পৌর আবাসিক এলাকায় রান্না চলছে মাটির চুলায়, কেউ আবার ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। এতে বিভাগে বলেছেন গ্রাহকরা, তাদের অভিযোগ নিয়মিত বিল পরিশোধের পরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে বিভাগে যান চালকরা। সকাল 6টার আগে গ্যাস চলে গেছে, আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। এখন গ্যাস নিয়েই মাটি চুলায় রান্না করব। সকালে আইছি, দুপুর পর্যন্ত সিরিয়াল, 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থেকে গ্যাস পাই না। এদিকে সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী যোগসাজশে অবৈধ গ্রাহক সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সরবরাহ করা হয়েছে বিলের বইও। এরই মধ্যে গত মাসের অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে বেশ কিছু অবৈধ সংযোগ। ওই দল লাইন টাকার পরও মানে লাইনটা কেটে দিচ্ছে। সব কাগজপত্র দিতেছি, কুস্তাহারা শুনে না, কোনো কতই শুনে না। আমার দাবি আমার লাইন ঠিক করে দিব। যেটুকু এই চাহিদা আছে গ্যাস সংযোগের, এটা দ্রুত চালু করার জন্য এবং দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে 520 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, অথচ জেলার চাহিদা সর্বোচ্চ 7 মিলিয়ন ঘনফুট। তারপরেও এমন সংকটের জন্য সিস্টেম লসের অজুহাত কর্তৃপক্ষের। গ্রাহকরা যদি অবৈধ ব্যবহার না করেন আর আমাদের সিস্টেম যদি আমরা আরো করতে পারি, তো সবাই ঠিকমতো গ্যাস পাবে আশা করা যায়। আমরা এটা নোট করেছি, আমাদের ক্ষমতায় আসে হলো কর্তৃপক্ষকে জানানো, সেটা আমরা জানাবো। ব্রাহ্মণবাড়িয়ায় 20,000 আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক রয়েছে, আর সিএনজি ফিলিং স্টেশন রয়েছে 6টি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় 18 বছরে নেওয়া হয় 5টি প্রকল্প, খরচের পরিমাণ অন্তত 700 কোটি টাকা, কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত যশোরের, দুঃখ ভবদহ। তবে চলতি বছর নদী খননের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন, যদিও বাসিন্দারা চান সেনাবাহিনীর মাধ্যমে কাজটি সম্পন্ন হোক। ভবদহ নিয়ে আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মোবারক শুভ এবং সোহেল কুরেশি। একসময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল 1.5 থেকে 200 মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র 15 থেকে 20 মিটারে, আর গভীরতা মাত্র 3 থেকে 5 ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। এতে আঁচ করা যায় কতটা দুর্বিষহ জীবন এখানকার বাসিন্দাদের। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ভ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। বহুবার এই জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হলেও নানান শুভঙ্করের ফাঁকিতে ভবদহ বিল এখন যেন যশোরের মরণ ফাঁদ। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারছি না, শাক পোকামাকড়। তা আমরা রাস্তা ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানি বাড়তে থাকি। পানিতে যদি মেশিনটা না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। যদিও সাগরের লবণাক্ত পানি যাতে জনপদে না আসতে পারে, সেজন্য এসব জলকপাটের প্রয়োজনীয়তাও নেহায়েত কম নয়। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয়, তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে। স্থানীয় প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন, ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। আইডব্লিউএম যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে, এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর-ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। জুন 26-এর ভিতরে মানুষগুলো এতদিন ধরে যে অন্ধকারের ভিতরে ছিল, কিছুটা হলেও আশার আলো দেখবে। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকেই
এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। কাজে এইটা পুরোপুরি একেবারে স্থায়ী সমাধান করা খুব কঠিন কাজ হবে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে হতাশায় দিন কাটছে কক্সবাজার উপকূলের জেলেদের। একদিকে সংসার চালাতে হিমশিম অবস্থা, অন্যদিকে লোকসান হওয়ায় মালিকরাও সাগরে পাঠাচ্ছে না ট্রলার। এই অবস্থায় সমুদ্রে বেড়েছে অবৈধ ট্রলিং, বোটের দৌরাত্ম্য। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ইলিশ শিকারের ভরা মৌসুমে কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাটে মুখ ভার করে বসে আছেন জেলে নূর হাসান। গেল ৩ মাসে অন্তত ১০ বার সাগরে গেলেও পাননি কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিবারই ফিরে আসতে হয়েছে মাত্র ১০০ থেকে ২০০ ইলিশ নিয়ে। অথচ প্রতিবার সাগরে যেতে খরচ হয় প্রায় ৪ লাখ টাকা। তার সরল শিকারোক্তি, মাছ বিক্রি করে লাভ দূরে থাক, উঠে আসে না সাগরে যাওয়ার খরচ। যখন সাগরে বুটটা যায় বাজার খরচা উড়াতে আল্লাহ আল্লাহ করে ডাকে বাজার খরচা উড়াতে পারে না। নূর হাসান একা নন, একই হতাশা উপকূলের অসংখ্য জেলের। ইলিশের খরায় চরম সংকটে তাদের জীবন জীবিকা। আগে তো সাগরে গেলে দেখা যাচ্ছে ৬-৭ দিন আমাদের বাজার খরচা উঠে লাভ হইতো। এখন বর্তমানে 10-11-12 দিন গেলেও বুধুরে ফার্স্ট ভিতরে 2 ট্রিপে বাজার ইয়ে আর গুলো গুণাগারি যায়। 4 লাখ 4.5 লাখ টাকা বাজার খরচ নিয়ে মনে করেন আসতেছি, এখন মাছ পাইতেছি 200, 100, 150, ওগুলাতে বাজার খরচ হচ্ছে না। ক্রমাগত লোকসানের কারণে ট্রলার মালিকরা সাগরে পাঠাচ্ছেন না লাখ টাকা খরচ করে তৈরি করা নৌযান। জেলেদের দাবি, এতে সমুদ্রে প্রতিনিয়ত বাড়ছে ট্রলিং বুট নিয়ে অবৈধভাবে মাছ শিকার। এতে কমে যাচ্ছে ইলিশের উৎপাদন। বাংলাদেশে আমার মনে হয় মৎস্য সম্পদ বেশি দিন টিকতে পারবে না। প্রতিনিয়ত আমরা ধার দেনার মধ্যে আছি। এদিকে সরবরাহ কম হওয়ায় চড়া বাজার। একসময় অবতরণ কেন্দ্রে 3টি পন্টুনে জায়গা না পেয়ে ইলিশ রাখা হতো মাঠে। এখন সেই পন্টুনে দেখা মিলছে মাত্র 4 থেকে 500 ইলিশ। বর্তমান এই বছরে এসে কক্সবাজারের অবস্থা ভালো না, ইলিশ নেই বললে চলে। পুরা পল্টন মিলে 400-500 ইলিশ, এগুলো নেওয়ার জন্য সবাই মানুষকে ঘিরে ধরছে। ইলিশটা স্বর্ণের মতো হয়ে গেছে। 1 কেজি ইলিশের দাম এখন প্রায় 2,500 টাকা মতো হয়ে গেছে। চলতি অর্থ বছরে আগস্ট পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ এসেছে 267 মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আইরিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গী থাকুন। গাদাগাদি করে চিকিৎসা সেবা চলছে রাঙামাটি জেনারেল হাসপাতালে। 150 শয্যার নতুন ভবন এখনও চালু না হওয়ায় ভোগান্তি কমছে না রোগীদের। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। তবে শীঘ্রই নতুন ভবন চালুর আশ্বাস সিভিল সার্জনের। হেফাজত সবুজের পাঠান তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে উপচে পড়া ভিড়, শয্যা সংকটে রোগীদের জায়গা হয়েছে মেঝে ও করিডোরে। রাঙামাটি জেনারেল হাসপাতাল 50 শয্যার হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকেন 3 থেকে 4 গুণ। গাদাগাদি করে হাসপাতালে অবস্থান করার কারণে অনেক রোগী স্বজনও অসুস্থ হয়ে পড়েন। অথচ পাশেই 150 শয্যা নতুন ভবন নির্মাণ হলেও এখনো চালু হয়নি। এ কারণে ভোগান্তি দূর হচ্ছে না রোগীদের। সিট নাই বলতেছে, এখানে ফ্লোরে থাকার জন্য সিটের অভাবে আমাদের ফ্লোরে থাকতে হচ্ছে। এখন এখানে থাকার অনেক অসুবিধা আর কি। রাস্তায় পাইছি সিট, তারপরে সিট সকালে নিয়ে আসছি। জেলা পর্যায়ে হাসপাতালে কি ধরনের সুবিধা পাচ্ছি আমরা? অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। তবে শিগগিরই নতুন ভবন চালু করার আশ্বাস সিভিল সার্জনের। 50 শয্যার স্ট্রাকচারে 200 থেকে 250 রোগীর সেবা দিচ্ছি, যেখানে আমাদের করিডোরগুলোতেও জায়গা দেওয়া যাচ্ছে না। এটার বিষয় নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ নাই। যত দ্রুত সম্ভব আমরা এটা চালু করে জনগণকে এটা স্বাস্থ্য বিষয়ে অন্যরকম একটা সেবা আমরা দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। 150 শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 30 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। জনবল সংকটে ব্যাহত হচ্ছে চাঁদপুর সরকারি শিশু পরিবারের কার্যক্রম। 31টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 7 জন। নেই নার্স, বাবুর্চি, স্বাস্থ্যসেবার কম্পাউন্ডার, শিক্ষক ও কারিগরি প্রশিক্ষক। এতে বিপাকে পড়েছেন শিশু ও শিক্ষকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোনো নিয়োগ হয়নি বলে জানান তত্ত্বাবধায়ক। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট।
কারো মা নেই, কারো বাবা নেই, আবার কারো কেউ নেই। যে বয়সে থাকার কথা ছিল বাবা মায়ের আদরে, সেই বয়সে শিশুদের জায়গা হয়েছে সরকারি শিশু পরিবারে। চাঁদপুরে সরকারি শিশু পরিবারে থাকা, খাওয়া, পোশাক ও স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষার সুবিধাও পায় শিশুরা। তবে গত কয়েক বছর ধরে এসব সেবা দেওয়ার গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম। অনেক ক্লাসের পাঠদান প্রায় বন্ধ। এখানে আমাদের সবকিছুই ঠিক আছে, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পড়াশোনায় ঘাটতি আছে। ম্যাট্রন আমাদের এখানে নাই যে আমাদের কোনো সমস্যা হলে আমরা তার কাছে শেয়ার করবো, এরকম ম্যাডামও নাই। রাতের বেলা যদি আমাদের কিছু হয় তাহলে আমরা দিনের বেলা বলতে হয়, ততক্ষণ আমাদের অনেক সমস্যা হয়ে যায়। 31টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 7 জন। তাদের মধ্যে 2 জন শিক্ষক, বাকি 5 জন দাপ্তরিক দায়িত্ব পালন করেন। প্রায় 100 স্টুডেন্ট আমাদের 2 জনকে হ্যান্ডেল করা খুবই মুশকিল, মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। তাদেরকে যে দেখভাল করা, যেমন রাত্রিবেলা যেতে পারি না, এখানে আমি তো পুরুষ স্টাফ, তো মেয়ে শিশু পরিবার, তো এখানে মহিলা স্টাফ হলে সবচেয়ে ভালো হয় আর কি। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো পদায়ন হয়নি। বিষয়টা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করি যে আমাদের কর্তৃপক্ষ এই বিষয়ে, এই পদগুলো পূরণের বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। 1945 সালে 32 একর জমির উপর প্রথমে এতিমখানা, পরে 2005 সালে এটি জাতীয়করণ করে সরকারি শিশু পরিবারে নামকরণ করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 100 শিশু বসবাস করছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এদিকে তীব্র জনবল সংকটে কুমিল্লা সিটি কর্পোরেশন 242টি পদের বিপরীতে কর্মরত মাত্র 67 জন। শূন্য প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদগুলো এক কর্মকর্তাকে সামলাতে হচ্ছে। একাধিক পদের দায়িত্ব, আর এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তবে আগামী 2 মাসের মধ্যে এই সংকট সমাধানের আশ্বাস প্রশাসকের। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। 2012 সালে প্রতিষ্ঠার পর থেকে 220 জন জনবল নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন। দিন দিন সে সংখ্যা কমে বর্তমানে দাঁড়িয়েছে 67 জনে। অথচ পদায়নের কথা ছিল 242 জনের। শূন্য প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদদের মতো গুরুত্বপূর্ণ পদগুলো। তীব্র জনসংকটের কারণে সিটি কর্পোরেশনের একই কর্মকর্তাকে সামলাতে হচ্ছে একাধিক পদের দায়িত্ব। এতে হিমশিম অবস্থা তাদের। সিটি কর্পোরেশন যে পার্মানেন্ট একজন ডাক্তার, একজন স্বাস্থ্য কর্মকর্তা দরকার, ওইটা নাই, লোকবল নাই। সেই জন্য আমরা যথেষ্টই প্রেসারে থাকি, আমাদের লোডটা একটু বেশি হয় এবং কাজকাম করতে গেলে আমাদের একটু সময় দেওয়া লাগে। বিভিন্ন দপ্তরে জনবল না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। এখন 3 ভাগের 1 ভাগও নেই। যদি আপনার পার্মানেন্ট লোক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেশের বেকারত্ব কমবে, প্লাস নগরবাসী তার সুবিধাও খুব ভালো হবে। তবে আগামী 2 মাসের মধ্যে সংকট সমাধানের আশ্বাস প্রশাসকের। জনবল এই প্রতিষ্ঠানে না থাকার কারণে সামগ্রিকভাবে জনসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং এতে মানুষের হয়রানি কমছে না, ভোগান্তি কমছে না। কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারব। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 12 লাখেরও বেশি মানুষের বসবাস। সময় সংবাদ, কুমিল্লা। উদ্বোধনের 2 বছরেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বান্দরবান বাস টার্মিনাল টানেল। খানাখন্দে ভরা রাস্তা, দেয়ালে ফাটল ধরায় পাহাড়ের পানি ঝরছে ঝর্ণার মতো। গাড়ি চলাচল না করায় টানেলকে ব্যবহার করা হচ্ছে পার্কিংয়ের কাজে। সোহেল কান্তিনাথের ছবিতে NA জাকিরের রিপোর্ট। সারিবদ্ধভাবে গাড়ি পার্কিং করা হয়েছে টানেলে, আর ভেতরের অবস্থা অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। 2023 সালে বান্দরবান শহরের প্রবেশমুখে 500 ফুট দীর্ঘ ও 28 মিটার টানেল নির্মাণ করা হয়। 2 পাহাড়ের মাঝে টানেল নির্মাণের কারণে পুরাতন বাস টার্মিনাল থেকে নতুন বাস টার্মিনালের দূরত্ব কমে প্রায় 2 কিলোমিটার। তবে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর বেহাল দশা। নেই কোনো সড়ক বাতি, ভেতরের রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এছাড়া দেয়ালের ফাটল দিয়ে পড়ছে পাহাড়ের পানি। অন্যদিকে বর্তমানে যানবাহনের স্ট্যান্ড হিসেবেও ব্যবহৃত হচ্ছে টানেলটি। পাহাড় থেকে পানি আসে, কলের মতো পানি আসে। টানেলের মধ্যে
ভূতের পরিবেশ হয়ে গেছে। টানেলের ভিতরে যে ময়লা আবর্জনা হয়ে গেছে, পানি পড়তেছে, কিন্তু এখানে যে কোনো সময় বিপদ দুর্ঘটনা করতে পারে। টানেলের ভিতরে যে কোনো কাজটা তো করছে, ওরকম যেভাবে কাজ করার প্রয়োজন ওরকম যে কাজ হয় না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তবে মুঠোফোনে তিনি সংস্কারের আশ্বাস দেন। এই মেইনটেনেন্সের বিষয়গুলো আমরা নতুন স্কিম নিয়ে করে পৌরসভাকে হ্যান্ডওভার করবো। পৌরসভা নিয়মিত মেইনটেনেন্স করলে এটা একদম নিট এন্ড ক্লিন থাকবে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে বান্দরবানের টানেলটি উদ্বোধন করা হয় 2023 সালের অক্টোবরে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সাতক্ষীরায় শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত ও তার মাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কাশিমপুর এলাকায় পুকুরে গোসলে নেমে খেলছিল স্থানীয় রাজু আহমেদের ছেলে 12 বছর বয়সী মুরসালিন এবং প্রতিবেশী আবু সাইদের ছেলে শাওন। স্বজনদের অভিযোগ, শাওন তাকে জোর করে পানিতে ডুবিয়ে রাখে। মুরসালিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে শিশুটিকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে শাওন ও তার মা নাজমা আক্তারকে মারধর করেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। জানায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে করিমগঞ্জ উপজেলায় থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে সালিশ চলছিল। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মজনু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। মুখ থুবড়ে পড়েছে রাজধানী সহ আশপাশের 5টি জেলায় চালু হতে যাওয়া বিশেষায়িত বাস সার্ভিস নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে ধারাবাহিক আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সহ অংশীজনেরা। সহজ শর্ত আর নতুন পরিবহন যুক্ত করতে ব্যাংক ঋণ সুবিধা চায় পরিবহন মালিক সমিতি। শরীফ রুবেল ও নুরুল আলম নয়নের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নেয় সরকার। 3 বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের। 23টা কোম্পানির গাড়ি আমরা রেশনালাইজ করে মাস 2-1 মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওই জায়গাটায় ওনারা এখনো সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি। একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসি এর নির্বাহী পরিচালক। রুট কোনটা হবে না এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি, সেটার উপরে তারাও পর্যালোচনা করছে। তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, বাস যুক্ত করার শর্তগুলো কঠিন। ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ। আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো। শর্তগুলো বেশ কঠিন, এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না। তো এতে একটু সময় লাগছে। 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা। এইখানে 100 জন বা 100টা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া এটাই ডিফিকাল্ট। পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই। এক্ষেত্রে সরকারকে আরও তৎপর হবার পরামর্শ তার। প্রায় 10 বছর 15 বছর চেষ্টাই করে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে, পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয়। এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে, যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে। ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে। 3 হুইলারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে, ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলো ভালো ম্যানেজমেন্ট করতে হবে। ডিটিসি এর তথ্য বলছে, বাস রুট রেশনালাইজেশনের সচল রুটের সংখ্যা 95টি, বিআরটি এর হিসেবে 110টি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে 7টি। 3টি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত 42টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গী থাকুন।
দেখছেন ভোরের সময়। Thai Aluminium. The better is now the best. করফাকির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। একই সঙ্গে ছেড়েছেন লেবার পার্টির ডেপুটি নেতার পদও। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট কেনার সময় কর কম দেওয়ার কথা সম্প্রতি স্বীকার করেন রেইনার। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর তার বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। কর ফাঁকির বিষয়ে দ্রুত তদন্ত রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে নতুন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির নাম ঘোষণা করা হয়েছে। অবশেষে 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল থাইল্যান্ডে। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুরিত চারুভিরাকুল। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পর নির্বাচিত হন তিনি। অনুতিন ভোমচাইথাই পার্টির নেতা, একই সঙ্গে থাইল্যান্ডের বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ী। গেল মাসে বরখাস্ত হন শিউথাই পার্টির পেতংতান সিনাওয়াত্রা। তার পরিবর্তেই প্রধানমন্ত্রী হলেন চারুভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্টের 442 জন সক্রিয় সদস্যের মধ্যে 311 জনের ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে গত কয়েক মাসে 16 প্রার্থীর মৃত্যুতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তাদের মধ্যে আছেন দেশটির প্রধান বিরোধী ও ডানপন্থী দল এএফডির 7 জন সদস্য। নির্বাচনের আগেই নিজেদের এত প্রার্থীর মৃত্যুর ঘটনাকে অবিশ্বাস্য বলছেন দলটির প্রধান। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। চলতি মাসের 14 তারিখ জার্মানির পশ্চিমের অঙ্গরাজ্য নর্থ রাইন ওয়েস্টফালেনে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনী প্রস্তুতির আগে আকস্মিকভাবে মৃত্যু হচ্ছে একের পর এক প্রার্থীর। নির্বাচন কমিশন জানায় অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি অঞ্চলে গত কয়েক মাসে কয়েকজন প্রার্থীর মৃত্যু আসন্ন নির্বাচনকে শঙ্কায় ফেলেছে। এ সময়ের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর একজন করে প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে প্রধান বিরোধী ও চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির 7 প্রার্থীর মৃত্যুকে অকল্পনীয় বলছেন দলটির প্রধান নেতা আলিস ভাইডেল। যদিও এই ঘটনাকে স্বাভাবিক বলছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে প্রেসে আগেন্টুবর ও স্থানীয় নির্বাচন কমিশন। প্রার্থীদের এমন মৃত্যু বিশেষ কোনো দল বা নির্বাচন কেন্দ্রিক নয়, বরং যে কোনো সময় যে কোনো পার্টি ও নির্বাচনের সময় হতে পারে বলে জানান তারা। নির্বাচন কমিশনে যেহেতু প্রার্থীদের বিস্তারিত তথ্য নেই, তাই কয়েকজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব বলেও জানান কমিশনের এক মুখপাত্র। এদিকে পুলিশ জানায় নির্বাচনের আগে এত প্রার্থীর মৃত্যু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে বিভিন্ন দলের কমপক্ষে 16 জন প্রার্থীর মৃত্যু নিঃসন্দেহে অবিশ্বাস্য এক ঘটনা। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এএফডি অর্থাৎ অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের মৃত 7 প্রার্থীর মধ্যে একজন আত্মহত্যা করেছেন, বাকি সবাই অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবুও এসব মৃত্যুর পেছনে রাজনৈতিক দ্বন্দ্বকে উড়িয়ে দিচ্ছেন না দলের জ্যেষ্ঠ নেতারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গাজায় বন্দী থাকা 2 ইসরায়েলি নাগরিকের ভিডিও প্রকাশ করেছে হামাস। একই সময় ইসরায়েলি সেনারা গাজার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে বহুতল ভবন ধ্বংস করেছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় ফিলিস্তিনে একদিন অন্তত 50 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন শিশু। অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ধুলোয় মিশে যায় 2টি বহুতল ভবন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় একদিনেই নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। এমনকি ত্রাণ আনতে গিয়েও রেহাই পাচ্ছেন না কেউ। চলমান হামলার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে হামাস। 3.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান থেকে বাঁচার জন্য অনুনয় করছেন গায়ে গিলবোয়া দালাল নামের এক ইসরায়েলি বন্দী। এ সময় তিনি জানান আরো বেশ কয়েকজন বন্দীর সঙ্গে আটকে রাখা হয়েছে তাকে। 2023 সালের অক্টোবরে হামাস 251 জনকে অপহরণ করে, যাদের মধ্যে বর্তমানে 20 জন বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও
চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বসেছিলেন প্রায় ৩০ জন পশ্চিমা শীর্ষ নেতা। আলোচনায় শুধু যুদ্ধ পরবর্তী সামরিক সহযোগিতাই নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমাত্রিক কৌশল নিয়ে তোলা হয় নানা প্রস্তাব। বিশেষভাবে গুরুত্ব পায় একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের ভাবনা, যেখানে নেটোভুক্ত দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশকেও শান্তিরক্ষী ভূমিকায় দেখা যেতে পারে। তবে মস্কোর পাল্টা হুমকি ও প্রভাব বিস্তারের দাবি কূটনৈতিক সমাধানকে করেছে আরও জটিল। আর যুদ্ধ চলমান থাকা ইউক্রেনের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে কাটছে না অনিশ্চয়তাও। ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা বিশ্বের প্রায় ৩০ জন শীর্ষ নেতা। বৈঠকের মূল লক্ষ্য যুদ্ধবিরতির পর ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায় সে বিষয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা তৈরি করা। আলোচনায় উঠে আসে কেবল সামরিক সহযোগিতা নয়, যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক কৌশল। যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নেতৃত্বের ভূমিকায় দেখা গেলেও ইউরোপীয় শক্তিগুলো চাইছে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন। এই নিরাপত্তা কাঠামোয় সৌদি আরব, বাংলাদেশ সহ ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোকে শান্তিরক্ষী হিসেবে যুক্ত করার চিন্তাভাবনাও করা হচ্ছে। এর মধ্য দিয়ে রাশিয়ার নতুন আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ প্রচেষ্টার মধ্যেই দেখা দিচ্ছে নানা জটিলতা। মস্কো স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় তাদের প্রভাব থাকতে হবে। একই সঙ্গে পশ্চিমা সৈন্যরা ইউক্রেনের মাটিতে প্রবেশ করলে সরাসরি হামলার হুমকিও দিয়েছে রাশিয়া। এতে কূটনৈতিক সমাধান এগিয়ে নেয়ার পাশাপাশি বাড়ছে নতুন এক সামরিক উত্তেজনার ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করছে ইউরোপীয় শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর প্রতিশ্রুতির ওপর। আলোচনায় নানা বিকল্প উঠে এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কারাবন্দী মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির হার্টের সমস্যা বেড়েছে। দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন তার ছেলে কিম অরেস। স্থানীয় সময় শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মায়ের জীবন নিয়ে সংশয় প্রকাশ করেন কিম। জরুরি ভিত্তিতে সুচির শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও মুক্তির দাবি জানান। এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র ও তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে হাড় ও দাঁতের মাড়ের সমস্যা আক্রান্ত হয়েছিলেন ৮০ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী সুচি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত কারাবন্দী হন গণতন্ত্রপন্থী এই নেত্রী। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হয়েছেন ৪৭৫ কর্মী, যা হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসের সবচেয়ে বড় একক অভিযানের ঘটনা বলা হচ্ছে। আটককৃতদের অধিকাংশই দক্ষিণ কোরীয় নাগরিক, যদিও হুন্দাই বলছে কেউ সরাসরি তাদের কর্মচারী নন। এ ঘটনায় বিনিয়োগ ও নাগরিকদের অধিকার নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সাভানার পশ্চিমে প্রায় ৩,০০০ একর জায়গা জুড়ে হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই। আদালতের অনুমোদিত এই অভিযানে ৪৭৫ জনকে আটক করা হয়। অভিযোগ, অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘন। কেউ সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন অবৈধভাবে, কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে, আবার কেউ ভিসা ওয়েভারে কাজ করছিলেন, যা নিষিদ্ধ। বিশেষ এজেন্ট স্টিভ স্ট্রাঙ্ক বলেন, এটি ছিল হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযান। আটক কর্মীদের মধ্যে অন্তত ৩০ জন দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায়। সিউল থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের অর্থনৈতিক কার্যক্রম ও নাগরিকদের অধিকার যাতে অন্যায্যভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে বিশেষ সতর্ক থাকতে হবে। অভিযানের কারণে হুন্দাই এলজি এনার্জি সলিউশনের যৌথ উদ্যোগে ব্যাটারি কারখানার কাজ আংশিকভাবে থেমে যায়। প্রকল্পটি জর্জিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে, যেখানে ১২০০ জনের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযান সরাসরি ব্যবসা ও মিত্র দেশগুলোর সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ভারতের মুম্বাইয়ে গাড়িতে লুকিয়ে রাখা 400 কেজি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে দেওয়া বার্তায় বলা হয়, শহরের বিভিন্ন স্থানে 34টি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা আছে। এসব বোমা বিস্ফোরণ ঘটানো হলে 1 কোটি মানুষ নিহত হতে পারেন। কন্ট্রোল রুমে দেয়া ওই বার্তায় আরও দাবি করা হয়, লস্করি জিহাদি নামে পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠনের 14 জন এরই মধ্যে মুম্বাইতে প্রবেশ করেছে। হুমকির এই বার্তা পাওয়ার পর শহর জুড়ে সতর্ক অবস্থায় আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।